নমস্কার। আমার সাত সকালের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভেন্দু অধিকারীর কেন এই রাজনৈতিক সংকট তৈরি হলো তা যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু বেশ কয়েকটা দিন পিছনে যেতে হবে। যে বারবার সাংগঠনিক বৈঠক হচ্ছে, তাকে ডাকা হচ্ছে, তিনি সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, এছাড়াও ভারতীয় জনতা পার্টির আরও যে দুজন পর্যবেক্ষক রয়েছেন তাদের কার্যত তিনি পাত্তা দিতেন না। তিনি ভাবতেন তার রাজনৈতিক প্রভু রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি হয়তো তাদের বাঁচিয়ে দেবেন। কিন্তু শুভেন্দু অধিকারী জানতেন না যে বিজেপির সাংগঠনিক যে প্রক্রিয়া তা কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো নয়। কারণ তার তো উত্থান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনৈতিক উত্থান। তিনি ভাবতেন দলের একজনই প্রধান। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে সেই প্রক্রিয়া চলে না। তিনি ভেবেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে হয়তো বাঁচিয়ে দেবেন, কিন্তু দেখা গেল বারবার সাংগঠনিক বৈঠকে তিনি উপস্থিত না থাকা তাকে রাজনৈতিকভাবে এতটা বড় সংকটের মধ্যে ফেলে দিয়েছেন। গত দুদিন আগে যে নতুন সাংগঠনিক সভাপতি বিভিন্ন জেলার তৈরি হয়েছে, তারপরে গতকাল একটা বৈঠক হয়েছিল, সেখানেও শুভেন্দু অধিকারী গেলেন না। এতটাই বড় তার জেদ। কারণ যে সভাপতি পরিবর্তন হয়েছে, 18টি নামের তালিকা তিনি দিল্লিতে পাঠিয়েছিলেন জেলা সভাপতিদের জন্য, কিন্তু তার প্রত্যেকটিকেই ভারতীয় জনতা পার্টি কাটছাঁট করে দিয়েছিলেন। সেই তমগ্ন ঘোষ, যাকে একসময় তার অত্যন্ত কাছের মনে হতো, তার নামও তিনি কেটে একজনকে সেখানে ঢুকিয়েছিলেন। সম্ভবত সজল ঘোষের নাম সভাপতি পদে দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তারা 18টি নামকেই একেবারে কেটে বাদ দিয়ে দিয়েছেন। সেখানে দিলীপ ঘনিষ্ঠ, সুকান্ত ঘনিষ্ঠদের তরফ থেকে যে তালিকা গেছিল তারাই প্রাধান্য পেয়েছেন। আপনাদের এই প্রতিদিনই পর্বে একটা অনুরোধ করি। আমার হয়তো এই অনুরোধ আপনাদের খুব একটা ভালো লাগে না যারা সাবস্ক্রাইব করেছেন, কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্যই তো চ্যানেলটি জনপ্রিয় হয়েছে। সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। অর্থাৎ যে কথা বলছিলাম, গত কয়েকদিন আগে সংঘপ্রধান এসেছিলেন, তিনি যেটুকু বিশ্লেষণ করেছিলেন, তারপরে সভাপতি নির্বাচন হয়েছে। অর্থাৎ দলের পুরনো কর্মী যারা রয়েছেন তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। শুভেন্দু যাদের পরিযায়ী পাখির মতো উড়িয়ে নিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে বসিয়ে সভাপতি করেছিলেন, তাদের সকলের নাম কেটে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ সুনীল বানসাল সম্বন্ধে শুভেন্দু অধিকারীর হয়তো খুব একটা আইডিয়া নেই। ভারতীয় জনতা পার্টির যে সর্বভারতীয় সভাপতি আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণা হবে, সেখানে কিন্তু সবার উপরেই সুনীল বানসালের নাম রয়েছে। তিনি ক্ষমতায় এনেছিলেন যোগী আদিত্যনাথকে। তিনি উড়িষ্যার যে নতুন সরকার গঠন হয়েছে সেখানেও সাংগঠনিক দায়িত্বে তিনি ছিলেন। আর পশ্চিমবঙ্গেও তিনি সাংগঠনিক দায়িত্ব দেখছেন। সেই নেতাকেই পাত্তা দিচ্ছিলেন না এই শুভেন্দু অধিকারী, যিনি এখন পূর্ব মেদিনীপুরেই পড়ে রয়েছেন। কারণ তিনি এতটা রাজনৈতিক চাপে হয়তো কোনো দিন পড়েননি। তিনি কখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তাও কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশ্লেষণ করেছে। যখন একটা হাওয়া তৈরি হয়েছিল এই রাজ্যে, তখন 18 জন সাংসদ ছিল
ভারতীয় জনতা পার্টির একটা সোনার সময়ের আশা করা হচ্ছিল। সেই সময় তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, ভেবেছিলেন হয়তো তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। তার স্বাদও পূর্ণ হলো না, তার আশাও পূরণ হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় বিসর্জন করলেন শুভেন্দু অধিকারীকেই। এই ভারতীয় জনতা পার্টিতে যে সভাপতি নির্বাচন হয়েছে সেখানে মূলত আরএসএস এবং পুরনো বিজেপি নেতাদেরই গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কথাই কিন্তু সুকান্ত মজুমদার গত দুদিন আগে বলেছেন। তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন। পুরনো নতুন মিলে একটি দল চলে, একটি দল শুধু নতুনদেরকেও নিয়ে চলতে পারে না, শুধু পুরাতন দিয়েকেও নিয়ে চলতে পারে না, কারণ দল তাহলে পারে। তো স্বাভাবিকভাবে নতুন পুরনো সব মিশিয়ে করা হয়েছে। এবার আমাদের যারা জেলা সভাপতি হয়েছে তাদের বেশিরভাগই বিগত 10-15 বছর ধরে বিজেপি করেছেন বা তার বেশি, যারা বিজেপি করেছেন বা আমাদের আইডিওলজির সাথে যুক্ত আছেন 10-15 বছরের বেশি সময় ধরে, এরকম লোকেদেরকেই আমরা জেলা সভাপতি করেছি বেশিরভাগ। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য। এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি যে পরিযায়ী শ্রমিক তৃণমূলের নেতাদের নিয়ে যে উচ্ছিষ্ট নেতাদের নিয়ে যে ঘর ভারী করেছিলেন, তা যে তারা ভুল করেছিলেন তা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই জন্য শুভেন্দু অধিকারীর শুধু ডানা কাটা নয়, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কেটে দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে আরও বড় একটা রাজনৈতিক ধাক্কা ভারতীয় জনতা পার্টি দেবেন। তারপর শুভেন্দুবাবু মানসিকভাবে কতটা ঠিক থাকবেন বা মানসিক বিপর্যস্ত হয়ে কী করবেন, কারণ তাকে মাঝে মধ্যেই দেখা যায় নার্ভ ফেল করে জুতো হাতে ছুটছেন, একে ওকে অকথ্য ভাষায়, কাউকে নোংরা ভাষায় নোংরা ইঙ্গিত করছেন, কাউকে কুৎসিত শান্তির ছেলে বলে তিনি কটাক্ষ করছেন। এই কথাগুলোর মানে তো বাংলার মানুষ জানেন যে একজন জননেতা নিজেকে ভাবছেন, তিনি ভাবছেন হিন্দুদের তিনি প্রাণ পুরুষ, বিবেকানন্দের অবতার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আচ্ছা, তিনি কি জানেন না গত 4 বছর আগে পর্যন্ত ফেজ টুপি পরে কখনো ফুরফুরা শরীফে যেতেন, কখনো বিভিন্ন মসজিদে যে নামাজ পড়তেন, তাদের সঙ্গে রোজা ভাঙতেন। সেই ছবিগুলো তো সমাজ মাধ্যমে আছে। সেই নেতার কি এমন পরিবর্তন হলো যে তিনি সেকুলার থেকে একেবারে হিন্দু হয়ে গেলেন? এবং ভারতীয় জনতা পার্টিতে থেকে দলে যেভাবে তার উপদল তৈরির চেষ্টা করেছেন, দলের পুরনো নেতাদের একে একে গলা কেটে দিয়েছেন। সেই কেন্দ্রীয় নেতারা সমস্ত তথ্য পেয়েছেন, সেই মতোই তাকে রাজনৈতিকভাবে একেবারে কোণঠাসা করে দিয়েছেন। এখন তাকে রাজনৈতিকভাবে বাঁচতে গেলে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতাদের কথাতে ভবানীপুরে লড়তে হবে। ভবানীপুরে মানুষের যে তথ্য পরিসংখ্যান আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কখনো খালি হাতে পেরান না, কারণ এটা মিনি ইন্ডিয়া। এখানে সমস্ত ধর্মের মানুষ থাকেন, শিখ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, পাঞ্জাবি, বিহারি, সমস্ত ধর্মের মানুষ থাকেন। পশ্চিমবঙ্গের এই একটি জায়গা যেখানে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকেন, বহু শিল্পপতি এখানে থাকেন। সেই জায়গাতেই শুভেন্দু অধিকারীকে লড়তে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী বুঝতে পারেননি, জল গরম করতে গেছিলেন যে ভবানীপুরে তিনি লড়বেন, কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতারা সুকান্ত এবং দিলীপ ঘোষের কথাতেই যে তাকে রাজনৈতিক মরণকূপে পাঠিয়ে দিলেন, তা যথেষ্ট চিন্তায় রেখেছে এই বিরোধী দলনেতাকে।
আগামী 7 দিনের মধ্যে যে বড় রাজনৈতিক ধাক্কা তিনি খাবেন, তখন তিনি কি করেন সেটাই দেখার। তিনি কি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, নাকি আবার কোনো নতুন দল তৈরি করবেন? কারণ তৃণমূল কংগ্রেসের রাস্তা তার কাছে বন্ধ, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতাদের রাস্তা তার কাছে বন্ধ। তার যে রাজনৈতিক প্রভু ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছেন। কয়েকদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ধরার চেষ্টা করেছিলেন, তিনি কোনো মতেই তাকে পাত্তা দেননি। তাহলে তার রাজনৈতিক মরণের দেয়াল লিখন কি শুভেন্দু অধিকারী বুঝতে পেরে গেলেন? নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।